নমস্কার। যুক্তি তর্ক সঙ্গে অর্কয়ে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্কপ্রভ সরকার। সবাইকে নতুন বছরের শুভেচ্ছা। বাংলাদেশের ওই ছাত্ররা যাদেরকে আমি বলি খোকা জেহাদি, তারা খুব লাফাচ্ছিল। 31শে ডিসেম্বর ঢাকার শহীদ মিনারে তারা বিরাট সমাবেশ করবে, করে বিপ্লবের প্রোক্লেমেশন ঘোষণা করবে, ঘোষণাপত্র। আবার শহীদ মিনারের অদূরে সোহরাওয়ার্দী ময়দানে জামাতের ছাত্র সংগঠন আরো কয়েকটি ইসলামিক সংগঠন সমাবেশ ডেকেছে। খোকা জেহাদিরা বলেছেন যে এখন তারা ঘোষণাপত্র আর প্রকাশ করবেন না, তারা শুধু জনসভা করবেন। অর্থাৎ এই রাজাকারের নাতিপুতিরা 180 ডিগ্রি ঘুরে গেলেন। কেন ঘুরলেন, এটাই তো প্রশ্ন। আসলে এই বৈষম্য বিরোধী ছাত্ররা নাগরিক সমিতি, যেটা আগামী দিনে রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশ করবে বলে শোনা যাচ্ছে, তাদের গ্রহণযোগ্যতা এখন তলানিতে। বাংলাদেশের সাধারণ মানুষ এদের প্রকৃত চেহারাটা বুঝতে পেরেছে। প্রথম কথা, সামান্যতম শিক্ষা দীক্ষা এদের নেই। বিপ্লবের সংজ্ঞা কি সেটাই তারা নিরূপণ করতে পারে না। পৃথিবীতে ফরাসি বিপ্লব হয়েছে, রুশ বিপ্লব হয়েছে, চীনা বিপ্লব হয়েছে, চীনের সাংস্কৃতিক বিপ্লব হয়েছে, সেগুলো পুরো সমাজ ব্যবস্থার খোল নলচে বদলে দেওয়া। ফরাসি বিপ্লব মানুষের হাতের কাজ থেকে মেশিনের রূপান্তর, গোদা বাংলায় বললে হয়। রুশ বিপ্লব ক্ষমতার চরিত্র এবং রাষ্ট্র ক্ষমতা কিভাবে চলবে তা সম্পূর্ণ আমূলে বদলে গিয়েছিল। চীন বিপ্লব, সাংস্কৃতিক বিপ্লব ওই একই পথের অনুসারী। কিন্তু বাংলাদেশে জুলাই আগস্ট মাসে যে ঘটনাটা ঘটেছে সেটা কোনোভাবেই বিপ্লব নয়, সেটা হচ্ছে গণ অভ্যুত্থান। শেখ হাসিনার 15 বছরের শাসনের বিরুদ্ধে সাধারণ মানুষের মনে ক্ষোভ পুঞ্জীবিত হয়েছিল। তার অভিঘাতে বৈষম্য বিরোধী ছাত্ররা ডাক দিয়েছিলেন পথে নামার। কোটা বিরোধী আন্দোলন থেকে যার যাত্রা শুরু, সেটা একটা অভ্যুত্থানের রূপ পায়। এই অভ্যুত্থানে কি শুধু ছাত্ররা যুক্ত ছিলেন? না, আওয়ামী লীগ বিরোধী সবকটি রাজনৈতিক দল যুক্ত ছিল এবং একই সঙ্গে ছাত্র জনতার ভিড়ে লুকিয়েছিল আইএসআই এর এজেন্ট, জঙ্গি জেহাদিরা এবং আমেরিকার ডিপ স্টেটের একেবারে প্রত্যক্ষ সহায়তায় এই অভ্যুত্থান সম্পাদন হয়েছিল। সেটা দিনের আলোর মতো পরিষ্কার। এটা কোনো মতেই বিপ্লব নয়। বিপ্লব কি সেই সংজ্ঞা আমি বলবো এই ছাত্রদের যারা নেতা আছেন তাদেরকে একটু পড়ে নিতে, তাহলে তাদের চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন হবে। খুব লাফাচ্ছিল, হ্যান কারেগা ত্যান কারেগা। আসলে ছাত্ররা মনে করছিল যে তারা যা বলবে সেটাই হবে দেশের আইন। কিন্তু ইউনূসের প্রেস সচিব শফিকুল ভাই, তিনি সাংবাদিক বৈঠক করে জানিয়েছেন যে অন্তর্বর্তী সরকারই এই ঘোষণাপত্র তৈরি করবে, কিন্তু তার আগে অন দ্য বেসিস অফ ওয়াইল্ড কনসালটেশন সবার সঙ্গে কথা বলবে, সব স্টেক হোল্ডারদের সঙ্গে, রাজনৈতিক দল, সাধারণ মানুষ, বিভিন্ন সংগঠন, অবশ্যই ছাত্রদের সাথেও কথা বলবে অন দ্য বেসিস অফ প্রপার কনসালটেশন, থরো কনসালটেশন। তারপরে সেই ঘোষণাপত্রের খসড়া তৈরি হবে, সেটাও মানুষের কাছে নিয়ে যাওয়া হবে মতামতের জন্য। কিন্তু কবে সেই ঘোষণাপত্র তৈরি হবে সে সম্পর্কে কোনো টাইম ফ্রেম বেঁধে দেয়নি অন্তর্বর্তী সরকার। তার আগে অন্তর্বর্তী সরকারের মুখ্য উপদেষ্টার প্রেস সচিব বললেন যে শহীদ মিনারে 31শে ডিসেম্বর যে জনসমাবেশের ডাক দেওয়া হয়েছে সেটা একটা প্রাইভেট ইনিশিয়েটিভ, অন্তর্বর্তী সরকারের কোনো যোগ নেই এর সাথে। কিন্তু অন্তর্বর্তী সরকারের দু একজন উপদেষ্টা তাদের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্ট থেকে এই শহীদ মিনারের সমাবেশের ডাককে সমর্থন করেছিলেন।
অর্থাৎ অন্তর্বর্তী সরকারের মধ্যেই বিরোধ আছে এই ছাত্রদের দাবি দাওয়া নিয়ে। যে ছাত্র প্রতিনিধিরা ইউনূস মন্ত্রিসভায় উপদেষ্টার পদমর্যাদায় আছেন, তারা ছাত্রদের এই ডাককে সমর্থন করেছেন, কিন্তু সরকার বলছে প্রাইভেট ইনিশিয়েটিভ। প্রাইভেট ইনিশিয়েটিভ বিষয়টাও ওটা আবার খুব গোলমেলে। যাই হোক, উপদেষ্টাদের দু একজন যখন খোলাখুলি সমর্থন করছে, তখন সরকার প্রাইভেট ইনিশিয়েটিভ বললে এভাবে হাত ধুয়ে ফেলা কি যায়? কিন্তু শেষ পর্যন্ত যেটা দেখা গেল, প্রবল চাপের মুখে পড়ে এই খোকা জেহাদিরা তাদের অবস্থান পরিবর্তন করলেন। এখন মুখ রক্ষা করতে একটা তারা সমাবেশ করবেন, অনেক বড় বড় কথা বলবেন, হ্যান কারেগা ত্যান কারেগা। আসলে তারা যে দাবিটা করছিলেন না, মুজিববাদী সংবিধানকে কবর দিতে হবে। আচ্ছা, মুজিববাদ বা মুজিব ডক্ট্রিন বলে আদৌ কিছুর অস্তিত্ব আছে কি? কেউ জানালে আমাকে জানাবেন প্লিজ, আমি অন্তত জানি না মুজিববাদ বলে কি বলা হচ্ছে। এই ছাত্ররা রাষ্ট্রপতি শাহাবুদ্দিনের পদত্যাগ দাবি করেছিলেন, কিন্তু রাজনৈতিক দলগুলো সেই দাবির সঙ্গে সহমত না হওয়ায় তারা পিছু হটতে বাধ্য হন। 31শে ডিসেম্বর বীর দর্পে তারা ঘোষণা করেছিলেন যে বিপ্লবের ঘোষণাপত্র তারা প্রকাশ করবেন এবং রেট্রোস্পেক্টিভ এফেক্টে সেই ঘোষণাপত্রকে লাগু করতে হবে। কিন্তু কোনো রাজনৈতিক দল এক্সেপ্ট জামাত ছাড়া কেউ তাদের এই অবস্থানকে সমর্থন করেনি। বিএনপির অনেক নেতা বললেন যে তারা মুক্তিযুদ্ধে লড়েছেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান এরিয়া কমান্ডার ছিলেন মুক্তিবাহিনীর। এই যে মির্জা ফখরুল ইসলাম আলমগীর, তিনিও মুক্তিযুদ্ধে লড়েছেন। মুক্তিযুদ্ধ প্রত্যেক বাংলাদেশের কাছে একটা আবেগের বিষয়। ব্যতিক্রম আল শামস, আল বাদর, রাজাকার, জামাতে ইসলামী। তারা মুক্তিযুদ্ধের বিষয়টাকে খাটো করে দেখিয়ে জুলাই অগাস্টের গণ অভ্যুত্থানকে বড় করে দেখাতে চাইছে। এতে জামাতের স্বার্থ আছে। জামাত যে মুক্তিযুদ্ধ বিরোধী এবং পরাজিত শক্তি, সেটা বিশ্বের মানুষ জানেন, বাংলাদেশের মানুষও জানেন। একটা রসিকতা সমাজ মাধ্যমে ঘুরছিল যে ছেলেদের বেতন জিজ্ঞাসা করতে নেই, মেয়েদের বয়স জিজ্ঞেস করতে নেই, আর মুক্তিযুদ্ধে জামাতি ইসলামীর কি ভূমিকা ছিল সেটাও তাদেরকে জিজ্ঞাসা করতে নেই। এতই লজ্জাজনক, কলঙ্কিত ছিল তাদের ভূমিকা। তাই 53 বছর পর জামাত পাপস্খলন করতে চাইছে। এবং পাপস্খলন কিভাবে করতে চাইছে? যে মুক্তিযুদ্ধের স্পিরিটটাকে মুছে দিয়ে জুলাই অগাস্টের এই গণ অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের আগে রাখতে চাইছে। এটা কোনো বাংলাদেশের মানুষ যাদের মনে বাংলাদেশ নিয়ে আবেগ আছে, যাদের মনে মুক্তিযুদ্ধের প্রতি সম্মান আছে, আবেগ আছে, তারা এটা মানবেন না। তিনি আওয়ামী লীগের সমর্থক হতে পারেন, তিনি বিএনপির সমর্থক হতে পারেন, তিনি এরশাদের দলের সমর্থন হতে পারেন, তিনি কমিউনিস্ট পার্টির সমর্থক হতে পারেন, কিন্তু ওই মুক্তিযুদ্ধ হচ্ছে বাঙালির ইউনিফাইং ফোর্স। সেটার উপর যখন আঘাত করতে চাইছে এই খোকা জেহাদিরা আর মুক্তিযুদ্ধের পরাজিত শক্তি আইএসআইয়ের মদতপুষ্ট ইসলামী ছাত্র শিবির, তখন কিন্তু প্রতিবাদ হচ্ছে। বিএনপি সরাসরি বলেছে এইসব বিষয় তাদের কোনো সমর্থনই নেই। দেখুন, সংবিধান পরিবর্তন করা যায়, অনেক সংশোধনী আনা যায়। ভারতবর্ষে হয়নি, বহু সংশোধনী হয়েছে, ভবিষ্যতেও হবে। কিন্তু সংবিধানের মৌলিক কাঠামো সবসময় অপরিবর্তিত রাখা হয়, সেটাকে কখনো আঘাতপ্রাপ্ত হতে দেওয়া যায় না। 10 এবং 17 এপ্রিল 71 সালে যে স্বাধীন বাংলাদেশ সরকার গঠিত হয়েছিল, সেটা ঢাকায় হয়নি, প্রবাসী হয়েছিল। তারা যে ডিক্লারেশন দেয় বা ঘোষণাপত্র করে, 72 সালে যখন সংবিধান গৃহীত হয়, সেই ঘোষণাপত্র সংবিধানে স্থান পেয়েছিল। তাই মুজিববাদী সংবিধানকে কবর দিতে হবে, এটা বাংলাদেশের মানুষ কিন্তু মেনে নেয়নি। জামাতের পরিকল্পনা খুব স্পষ্ট। তারা ছাত্রদেরকে সামনে রেখে
তাদের এজেন্ডা বাস্তবায়িত করতে চায়। তারা যে পাপ করেছিল 53 বছর আগে তার প্রায়শ্চিত্ত করতে চায়। Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision. সেই জন্য জুলাই অগাস্টের অভ্যুত্থানকে মুক্তিযুদ্ধের উপরে স্থান দিতে চায়। আরে মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ শহীদ হয়েছিলেন, 2 লক্ষ মা বোনের সম্ভ্রমহানি করেছিল পাক সেনা। অনেক রক্তের বিনিময়ে ভারতীয় সেনাবাহিনীর সহায়তায় ইন্দিরা গান্ধীর আন্তর্জাতিক জনমত গঠনের সেই যে উদ্যোগ, তার সম্মিলিত ফল হচ্ছে বাংলাদেশের স্বাধীনতা। এটাকে আপনি অস্বীকার করতে পারেন? এটাকে অস্বীকার করার অর্থ হলো বাংলাদেশের স্বাধীনতাকে চ্যালেঞ্জ করা। এবং এই খোকা জেহাদিরা এবং তাদের পিছনে লুকিয়ে থাকা কিছু মস্তিষ্ক তাদের নিজস্ব এজেন্ডাকে রূপ দেবার জন্য এটা করছেন। আমার খুব সন্দেহ ওই ভদ্রলোকের উপরে, ফরহাদ মাজাহার। এই ভদ্রলোক হচ্ছে একসময় আগুন খেকো বিপ্লবী। 71 সালে আমাদের পশ্চিমবঙ্গে নকশাল আন্দোলন হয়েছিল। ভদ্রলোক সেই নকশাল আন্দোলনে উদ্বুদ্ধ হয়ে বাংলাদেশে আনসার বিদ্রোহ করার চেষ্টা করেছিলেন। বিএনপি জমানায় সফল হননি, কারাবাস করতে হয়েছিল, আমেরিকা চলে গেছিলেন। তারপর দেশে ফিরে তিনি তার কমিউনিজমের যে মতাদর্শ সেটাকে পদ্মার জলে ছুঁড়ে ফেলে দিয়ে ইসলামী ধর্মগুরু হিসাবে আত্মপ্রকাশ করলেন। এখন তিনি সমাজতন্ত্র মানেন না, এখন তিনি ধর্মনিরপেক্ষতাকে গলায় জড়ানো বিষধর সাপের সঙ্গে তুলনা করেন। এই ভদ্রলোক হচ্ছে কয়েকজন উপদেষ্টা এবং এই ছাত্রদের গুরু। বিশেষ করে এই জঙ্গি জিহাদিটা, যেটা হিজবুত তাহরিরের সক্রিয় সদস্য ছিল, এই ফরহাদ মাজাহার, তিনি নাকি অনুপ্রাণিত করেছিলেন মাহফুজকে। যখনই আমরা শুনছি যে গণ অভ্যুত্থানকে বিপ্লব বলে চালাবার চেষ্টা, তখন আমার মনে হয়েছিল যে এর পিছনে ফরহাদ মাজাহারের মস্তিষ্ক আছে। তিনি দীর্ঘদিন ধরে বিপ্লবের স্বপ্ন দেখেছেন, কিন্তু কোথাও সফল বিপ্লব সংগঠিত করার ক্ষেত্রে তিনি কোনো অবদান রাখতে পারেননি। এই বৃদ্ধ ভদ্রলোক এখন এই ছাত্রদের মাথা চিবিয়ে খাচ্ছেন, তাই গণ অভ্যুত্থানকে বিপ্লব বলে চালিয়ে তিনি শ্লাঘাবোধ করতে চাইছেন। একটা অভ্যুত্থান তো হয়েছে, শেখ হাসিনার জমানায় অনেক ত্রুটি বিচ্যুতি আছে, অস্বীকার করে তো লাভ নেই। আওয়ামী লীগের সমর্থক যারা অন্তত খোলা মনে পরিস্থিতিকে বিচার করেন, তারাও স্বীকার করবেন, কিন্তু তা সত্ত্বেও তারা আওয়ামী লীগের প্রতি অনুগত থাকেন, সেটা তাদের নিজস্ব ব্যাপার। আর আওয়ামী লীগকে অপ্রাসঙ্গিক করতে, বাংলাদেশের রাজনীতিতে আওয়ামী লীগকে কখনো অপ্রাসঙ্গিক করা যাবে না। 35% মানুষ দেশের, তারা আওয়ামী লীগের সমর্থক। সেখানে শেখ হাসিনা থাকুন বা অন্য কেউ থাকুন, তারা কিন্তু আওয়ামী লীগকেই সমর্থন করবেন, নৌকা চিহ্নেই ভোট দেবেন। তাই দেশের 1/3 মানুষকে তাদের রাজনৈতিক বিশ্বাসকে অপ্রাসঙ্গিক করে নতুন সংবিধান রচনা করা যায়? দেশের 1/3 মানুষ আপনি বাদ দিয়ে দিলেন নতুন বন্দোবস্তে, তাহলে কি সংবিধান তৈরি হলো? হতে পারে না। শুধু ইউনূস বুঝতে পেরেছে যে ছাত্রদের এই দাবির কাছে মাথা নোয়ালে পরে তার সরকারের যে ন্যূনতম বিশ্বাসযোগ্যতা এখনো অবশিষ্ট আছে, সেটা প্রশ্নচিহ্নের মুখে পড়বে। ইউনূসের অ্যাচিভমেন্ট বলে তো কিছু নেই। নিজে ব্যক্তিগতভাবে কিছু সুরাহা নিয়েছেন, তার গ্রামীণ ব্যাংকে আর্থিক ক্ষেত্রে সুরাহা দিয়েছেন, কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছেন। তার কি উচিত? নির্বাচন দিয়ে দেওয়া, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের সামনে আঁটোসাঁটো নিরাপত্তার মধ্যে দিয়ে
সঠিক ভোটার তালিকাকে সামনে রেখে মানুষ যাতে তাদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে পারে সেটা নিশ্চিত করা। তাই যত তাড়াতাড়ি সম্ভব নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে নির্বাচিত সরকারের হাতে ক্ষমতা তুলে দেওয়াই এই অন্তর্বর্তী সরকারের একমাত্র কাজ হওয়া উচিত। তার দায়িত্ব নয় সংবিধান সংস্কার করা, নানাবিধ সংস্কার করা। হ্যাঁ, তিনি ইলেকশন কমিশনের সংস্কার কাজ হাত দিতে পারেন, ভোটার তালিকা নির্ভুল করার কাজ করতে পারেন, এইটুকু হচ্ছে তার কর্তব্য। বাকিটা যে সংস্কার বলে একটা উচ্চকিত রব উঠছে, সেই সংস্কারের দায়িত্ব বাংলাদেশের নির্বাচিত সরকারের, কোনো অসাংবিধানিক জনগণের সমর্থনবিহীন কোনো অন্তর্বর্তী সরকারের নয়। এটা দর্থহীন ভাষায় জানিয়ে দেওয়া ভালো। সুষ্ঠু অবাধ নির্বাচন। দেখুন, এই যে বৈষম্য বিরোধী ছাত্র জনতা নাগরিক সমিতির ডাকে প্রচুর মানুষ হবেন, জড়ো হবেন, বড় বড় কথা হবে। দেখুন, বৈষম্য বিরোধী ছাত্রদের ডাকে এখন কিন্তু বেশি মানুষ আসছে না, সেজন্য জামাত তাদের ছাত্র সংগঠন একই দিনে একটু আগে সমাবেশের ডাক দিয়েছে। অর্থাৎ জামাতের ব্যাকিং এ কিছু লোক আসবেন। ধরুন লোক এলো, উপচে পড়া মাঠের ভিড় কখনো জনসমর্থন প্রমাণ করে না। এই যে আমাদের পশ্চিমবঙ্গে দেখুন, বামপন্থীরা ব্রিগেডের সমাবেশ ডাকলে দুকুল ছাপিয়ে লোক আসে, কিন্তু তারা এখন ভোট পায় 5%। তাই মাঠে ময়দানে গরম গরম বক্তৃতা, পশ্চিমবঙ্গে তারা সারা রাজ্য থেকে লোক নিয়ে আসেন, ভিড় হয়ে যায়, ব্রিগেডও ভরে যায়, অনেকে আত্মপ্রসাদ লাভ করেন, দেখেছো কি ভিড়, আমরা ঘুরে দাঁড়াবো। বাংলাদেশের ছাত্রদেরও একই অবস্থা। তারা ভিড় অবশ্যই জোটাতে পারেন, মেশিনারি ব্যবহার করে, ভয় দেখিয়ে, হুমকি দিয়ে, আর জামাত সহযোগিতা করছে, তাই ভিড় হবে। এই ভিড়কে আপনি জনসমর্থনের সূচক বলে মানতে পারবেন না। ইতিমধ্যেই এই ছাত্রদের সঙ্গে বিএনপির চূড়ান্ত সংঘাত শুরু হয়েছে, এবং যত দিন যাবে এই সংঘাত তত বাড়বে। তাই খোকা জেহাদিরা লাফিয়েছিল, এখন পশ্চাৎপসরণ করেছে, পালিয়েছে, লেজ তুলে পালিয়েছে। জামাত তাতাচ্ছিল, তাল দিচ্ছিল। পরিবর্তিত পরিস্থিতিতে তাদের পরবর্তী কি পদক্ষেপ হবে সেটা আমরা বুঝতে পারবো। কিন্তু একটা জিনিস স্পষ্ট, এইসব ঘটনা প্রবাহ থেকে 2025 সালে বাংলাদেশে গৃহযুদ্ধ আসন্ন। এই গৃহযুদ্ধে দুটো পক্ষ থাকবে। একটা হলো যারা মুক্তিযুদ্ধের চেতনাকে হৃদয়ে পালন করেন, ধারণ করেন, তাদের সঙ্গে মুক্তিযুদ্ধের পরাজিত শক্তির লড়াই। এই লড়াই শুধু মতাদর্শগত গণ্ডিতে, পত্রপত্রিকায়, সমাজ মাধ্যমে সীমাবদ্ধ থাকবে না। এই লড়াই রাস্তার লড়াইয়ে পরিণত হবে। এই লড়াইয়ে রক্ত ঝরবে। বাংলাদেশের চেতনাকে যদি বাঁচিয়ে রাখতে হয়, আমার মতে বাংলাদেশের সাধারণ মানুষ মুক্তিযুদ্ধের ধারণাকেই হৃদয়ে ধারণ করে এই ধরনের চক্রান্তকারী, বিভেদকামী এবং মৌলবাদী শক্তিকে প্রতিহত করবেন। দেখুন, জামাত যতই দাপাদাপি করুক, তারা নিজেরাও জানেন নির্বাচনে লড়াই করলে, এককভাবে লড়াই করলে তাদের অবস্থা খুব খারাপ হবে। জামাতের সমর্থন এখনো বাংলাদেশের বেশিরভাগ মানুষের মধ্যে গড়ে ওঠেনি। কিছু মৌলবাদী, কিছু রাজাকার, আল বাদার, আল শামস, এদের মধ্যে জামাতের সমর্থন আছে। মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত ছাত্রদের মধ্যে সমর্থন আছে। জামাতের ছাত্র সংগঠন বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের মগজ ধোলাই করতে চাইছে। তারা ইসলামিক শাসন প্রবর্তন করতে চায়। বাংলাদেশের রাষ্ট্রধর্ম ইসলাম,
কিন্তু বাংলাদেশের বহু মানুষ গণতান্ত্রিক ধর্মনিরপেক্ষ চেতনায় বিশ্বাস করেন, বাঙালি জাতীয়তাবাদ, বাংলাদেশি জাতীয়তাবাদকে বিশ্বাস করে, যেটা জামাত করে না, ছাত্র শিবির করে না, হেফাজত করে না, জঙ্গিদের জারদ সন্তান এই মাহফুজ, ধর্মপিতা আসিফ নজরুল করে না। তারা জোট বেঁধেছে, জোট বেঁধে বাংলাদেশের রাষ্ট্রের চরিত্রের মৌলিক পরিবর্তন ঘটাতে চায়। সেই জন্য এই খোকা জেহাদিদের স্পর্ধা থেকে স্তম্ভিত হচ্ছেন মানুষ, বাংলাদেশের মানুষ, যে মুজিববাদী সংবিধানকে কবর দিতে হবে। এই ঘোষণা করার স্পর্ধা তারা কি করে পেল? প্রথম কথা, মুজিববাদ বলে কিছু নেই। অর্থাৎ 2025 আমরা দেখব চূড়ান্ত রক্তক্ষয়ী সংগ্রাম বাংলাদেশে। কেউ যদি মনে করে ছাত্ররা পিছিয়ে গেল, তার মানে এই নয় ছাত্ররা আপাতত রণভঙ্গ দিলেও তারা আবার শক্তি সংহত করে আবার কিন্তু তাদের এজেন্ডা বাস্তবায়িত করার চেষ্টা করবে। একটাই এজেন্ডা, মুক্তিযুদ্ধকে ভুলিয়ে দাও, মুজিবকে অসম্মান করো, আর 71 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকে ইতিহাসের আস্থা করে ফেলে জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে সিংহাসনে বসাও। এটাই তাদের লক্ষ্য। আপাতত তারা পিছু হটলো, কিন্তু আবার এই বিভেদকামী, মৌলবাদী, উগ্রবাদী শক্তি একজোট হয়ে বাংলাদেশের ধর্মনিরপেক্ষ চরিত্রের উপর আঘাত হানবে। এখন বাংলাদেশের গণতন্ত্রপ্রিয় মুক্তমনা মানুষের কাছে এই শক্তিকে প্রতিহত করাই কিন্তু সব থেকে বড় চ্যালেঞ্জ। তারা যদি ব্যর্থ হন, বাংলাদেশ ভাঙনের মুখে পড়বে।